1916 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্যাটেল অফ ভার্দুন নামে ফ্রান্স আর জার্মানির মধ্যে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়। তো এই ভার্দুন শহরটা ফ্রান্সের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের একটা সেন্টিমেন্ট বা ইমোশনের সাথে জড়িত একটা শহর ছিল। কিন্তু এই শহরটাই যদি জার্মানরা দখল করতে পারত তাহলে এই ফ্রান্সদেরকে একদম মনস্তাত্ত্বিকভাবে হারায় দেওয়া যাইতো। যার কারণে এই যুদ্ধটার জন্য দুই প্রতিপক্ষই খুবই স্ট্রং প্ল্যান করে এবং এই দুই প্রতিপক্ষই খুবই শক্তিশালী আর্মি নিয়োগ করে। এবং মজার বিষয় হইল এইটাতে যে ফ্রান্সের এলাই শক্তি ছিল বা ফ্রান্সের সাথে যারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছিল ব্রিটিশরা, তারাও তাদের পুরো মিলিটারি ফোর্স এই ফ্রান্সকে দিয়ে এই যুদ্ধের জন্য তারা প্রিপেয়ার হয়। কিন্তু মজার বিষয় হইল এই ফ্রান্সের আসলে শুধুমাত্র ইগোর প্রবলেমের কারণে বা ফ্রান্সের ধরো এটাকে কি বলা যায়, ঘাউড়ামি বলা যায় বাংলা ভাষায় যদি আমি বলি, সেই ঘাউড়ামির কারণে প্রচুর পরিমাণে সৈন্য মারা যায়। হ্যাঁ, তো এই জিনিসটা আমি কেন বলতেছি, এই জিনিসটা বলতেছি তোমাদের যে এই যে তোমরা পরীক্ষা দিলা, এখন যদি তোমরা এইরকম ঘাউড়ামি করো তাহলে আসলে সামনে যে পরীক্ষাগুলো আছে এইগুলাতে তোমাদের খুব খারাপ পজিশন আসতে পারে। তো ঘটনাটা আগে তোমাদের আমি এই বিশ্বযুদ্ধের এই ঘটনাটা বলি। ব্যাপারটা কি হয়েছে যে ফ্রান্সের আর এই যে ব্রিটিশরা মিলে যে তারা শক্তি তৈরি করছে এবং তারা যে এইখানে ট্যাঙ্কারগুলা ব্যবহার করছে, তো সৈন্য সংখ্যা বলো ট্যাঙ্কার বলো এইগুলা খুবই অত্যাধুনিক ছিল এবং সৈন্যরা ছিল খুবই ইয়াং টাইপের। তো মোটামুটি বুঝে নাও যে প্রিপারেশনটা তাদের খুবই ভালো ছিল। এবং তাদের প্ল্যানিং ছিল যে যে জায়গাতে জার্মান সৈন্যরা আছে তাদেরকে বোম ব্লাস্টিং করে এবং অত্যাধুনিক যেগুলা প্রযুক্তি সেগুলো তারা ব্যবহার করে এই জার্মান সৈন্যদেরকে একদম ধ্বংস করে দিবে। হ্যাঁ, তো তারা সেইভাবে কাজ চালায়। তো নর্মালি যুদ্ধগুলা যখন হইতো তখন কিন্তু অনেক দূরে দূরে থাকতো, একদম তুমি খালি চোখে দেখতে পারতা না। তো তুমি যখন তোমার বোম মেরে দিচ্ছ বা তুমি যখন অ্যাটাক করতেছো তখন অলরেডি ব্যাপারটা এমন যে তুমি ধরে নিতে হবে যে তুমি ড্যামেজ করে ফেলছো এগেনস্ট পার্টিকে। তো এই যে এত টাইপের বোম বাস্টিং বা এত অত্যাধুনিক অস্ত্র, এত সৈন্য যারা এই ফ্রান্সের দিক থেকে বা ফ্রান্স আর ব্রিটিশ আর্মিটা মিলে এতগুলা অ্যাটাক করছিল, তারা ভেবেই নিছিল যে জার্মান সৈন্যরা একদম বিধ্বস্ত। ব্যাপারটা কেমন, তোমার খুব ভালো একটা প্রিপারেশন, তুমি ধরেই নিচ্ছ যে তোমাকে যে টাইপেরই প্রশ্ন করুক না কেন তুমি ভালো করতে পারবা। তো কি হইলো এই ঘটনাতে, যে তারা আলটিমেটলি জানতোই না তারা যে বোমগুলা মেরে দিছিল বা তারা যে অত্যাধুনিক অস্ত্রগুলা ব্যবহার করছিল, এই অত্যাধুনিক অস্ত্রের প্রায় 1/3 কাজই করে নাই। ধরো বোম মেরে দিছে কিন্তু সেই বোমটা তাদের এগেনস্ট পার্টি বা তাদের বিরুদ্ধে যারা আছে ধরো জার্মান সৈন্য, তাদের সামনে গিয়ে বোমটা ব্লাস্টই হয় নাই। তো এই হওয়ার কারণে তারা তাদের কোনো ক্ষতিই করতে পারে নাই। মোটামুটি ধরো তাদের এরা যতগুলা হিসাব করছিল যে ধরো আমি 100টা দাগাবো, 100টার মধ্যে আমার 80টা হবে, কিন্তু হয়ে গেছে 100টার মধ্যে 10টা। তাদের এই তাদের যে 80টা হওয়ার কথা, সে 80টা তো দূরের কথা, সেইখানে মাত্র 10টা তারা কারেক্ট করতে পারছে বা তোমরা ধরো 10টা কারেক্ট করতে পারছো। তার পুরো প্ল্যানটা ডিজাস্টার হয়ে গেছে। তো নর্মালি এইভাবে যখন পুরো ইয়াটা চললো, যুদ্ধটা শেষ হইলো বা তাদের পক্ষ থেকে ধরে নেওয়া হইলো, তাদের কমান্ডাররা যখন বুঝতে পারলো যে আমরা এই বোম ব্লাস্টিং করছি, তার এখন অস্তিত্ব থাকার কথা না জার্মান সৈন্যদের, তাইলে তারা কি করবে, তারা এখন সামনের দিকে আগায় যাবে। অর্থাৎ তারা যে গর্তগুলাতে লুকায় আছে, হ্যাঁ, সেগুলা থেকে বের হয়ে তারা অ্যাটাক করতে যাবে বা যেগুলা বেঁচে আছে জার্মান সৈন্য তাদেরকে ঘিরে ধরবে। হ্যাঁ, এই প্ল্যান করা হইলো এই ফরাসি সৈন্যদের বা এই ব্রিটিশ এবং ফরাসিদের নিয়ে যে যৌথ বাহিনী গঠন করা হয়েছে, এই যৌথ বাহিনী নিয়ে। তো নর্মালি তারা সব জায়গা থেকে বের হইলো এবং তারা তাদের যত মালপত্র আছে সেগুলো ঘাড়ে নিল। নেওয়ার পরে তারা রিল্যাক্স মুডে যখনই সামনের দিকে আগাতে থাকলো, তখন এলো পাতাড়ি ধুমাধাম ওই জার্মান ফ্রন্ট থেকে গুলি আসা শুরু হইলো। এবং এই যখন গুলি আসতে শুরু করলো তখন প্রায় এটা মুভিতে দেখানো হয়েছে এমন যে ধরো 2 ঘন্টার মধ্যে প্রায় 60,000 সৈন্য মৃত্যুবরণ করছিল। এই রকমের গুলি, ওই দিক থেকে যে গুলিগুলো আসতেছিল সেইগুলোর মাত্রা এতটাই ভয়ানক ছিল যে
জাস্ট পাখির মতো মানুষ মারা যাচ্ছিল, কিন্তু আলটিমেটলি এটা ধরে নেওয়া হয় যে ওই দিনে পুরো দিনে 24 ঘন্টায় 20,000, মানে এটা ক্যালকুলেটিভ, মুভি বাদ দিয়ে তুমি যদি বাস্তব লাইভে আসো তাহলে 20,000 মানুষজন মারা গেছিল বা সৈন্য মারা গেছিল। এবং যে সৈন্যগুলা মারা গেছিল সেগুলো ছিল সবগুলাই ইয়াং সৈন্য এবং সেগুলা ওয়েল ট্রেইনড ব্রিটিশ সৈন্যদের। হ্যাঁ, তো এই যে 20,000 সৈন্য মারা গেল, এইটা কি কারণে গেল? শুধুমাত্র একটা ভুল স্ট্র্যাটেজি এবং ইগোইস্টিক প্রবলেমের কারণে। ব্যাপারটা কি দেখো, এই দিক থেকে যে ফুল প্ল্যানটা করা হয়েছিল বা এই দিক থেকে যে প্ল্যান করা হইলো যে আমরা জার্মান সৈন্যদেরকে একদম মেরে ফেলছি, ওদের আর ক্ষমতাই নাই, আমরা তাদেরকে গিয়ে জাস্ট ধরে নিব, মানে ব্যাপারটা এমন তুমি খুব ভালো প্রিপারেশন নিচ্ছ, পরীক্ষার হলে যাবা, জাস্ট দাগাবা, চান্স পেয়ে যাবা। তো ব্যাপারটা তারাও এরকম ভাবছিল। হ্যাঁ, এই যে আমরা জার্মান সৈন্যদেরকে তো বোম ব্লাস্টিং করে উড়াই দিছি, যে 100 বেঁচে আছে বা 2-4 হাজার বেঁচে আছে সেগুলোকে আমরা ঘেরাও করে তাদেরকে আত্মসমর্পণ করাবো। তো এই জন্য তারা কিন্তু বের হয়েছিল। তো যখন বের হয়ে দেখলো যে না, আসলে তারা কিছুই করতে পারে নাই, ধামাধাম গুলি আসতেছিল এবং পাখির মতো এই ব্রিটিশ সৈন্য আর ফরাসি সৈন্যরা মারা যাচ্ছিল। তো তারপরেও কিন্তু কমান্ডাররা তাদের কি চেঞ্জ করে নাই, স্ট্র্যাটেজি চেঞ্জ করে নাই। তো এইটার মেইন প্রবলেম হইলো যে আমি একটা খুবই ভালো প্রিপারেশন নিছি, আমি একটা খুবই স্ট্র্যাটেজিক ওয়েতে আগাইছি, বাট আলটিমেটলি আমি ভালো কিছু মানে করতে পারতেছি না এই রুলটা। তখন আসলে কি করা উচিত? মানে ব্যাপারটা কি দেখো, প্ল্যান কিন্তু তাদের ভালো ছিল, যে এই জার্মান সৈন্যদের এগেনস্টে এই ব্রিটিশ আর ফরাসি সৈন্যদের প্ল্যান ভালো ছিল, তাদের কমান্ডারদের প্ল্যান ভালো ছিল, কিন্তু অনেক সময় তোমার ভালো প্ল্যানও কাজ করবে না। তখন তোমার উচিত প্ল্যানটাকে অন্য স্ট্র্যাটেজিতে আগানো, তাইলে তোমার ক্ষয়ক্ষতি কম হবে এবং আলটিমেট সফলতা তুমি পাবা। তো আলটিমেটলি তারা প্ল্যান চেঞ্জ করছিল এবং তারা খণ্ড খণ্ড যুদ্ধ করা শুরু করছিল এবং আলটিমেটলি পরবর্তীতে এই ফ্রান্সের দিক থেকে আসলে জয়লাভ করছিল। হ্যাঁ, তো ব্যাপারটা এমন যে তুমি যখন ফুল একটা প্ল্যান করছো অ্যাডমিশন টেস্ট নিয়ে, তো তোমার জাহাঙ্গীরনগরে পরীক্ষা হইলো, ঢাবিতে পরীক্ষা হয়েছে, খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়েছে, সামনে তোমার গুচ্ছে পরীক্ষা হবে, আরও বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আছে। তো এইগুলাতে তুমি যদি ভালো করতে চাও তাইলে তোমার অনেক সময় ভালো প্ল্যানও কাজে আসবে না। ভালো প্ল্যান বলতে বোঝাচ্ছে কি, তুমি খুব ভালো পড়াশোনা করছো বাট স্ট্র্যাটেজিক ওয়েতে আগাও নাই। হ্যাঁ, সো এই জন্য তোমার উচিত যে এই লাস্ট সময় এসে তোমার স্ট্র্যাটেজিক ওয়েতে আগানো। ধরো তোমার চট্টগ্রামের পরীক্ষা বাকি আছে, রাজশাহীর পরীক্ষা বাকি আছে, এইগুলাতে কি টাইপের প্রশ্ন আসে, কেমন প্রশ্ন আসে, কি টাইপের প্রশ্ন আসলে তুমি বেশি মার্ক পাবা কম পড়ে এই সময়, সেই দিকগুলাতে আগায়া আগায়া তোমার পড়াশোনা করা উচিত। তাইলে আলটিমেটলি তোমার খুব ভালো করার একটা চান্স আছে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার এখন এই স্ট্র্যাটেজি অনুসারে আগানো উচিত, তাইলে আলটিমেটলি তোমার খুব ভালো মার্ক আসবে। বা তোমার যে এই যে মানে ইগোইস্টিক প্রবলেম, যে আমি আমারে কোচিংয়ের ভাইয়া এইভাবে বলছে আমি এইভাবেই পড়বো, আমি এইভাবে পড়ছি, আমি আমার পড়াশোনার স্ট্র্যাটেজি চেঞ্জ করবো না, তাইলে কিন্তু তোমার এই প্রবলেমটা হইতে পারে যে আলটিমেটলি তোমার যে টার্গেট জয়লাভ করা বা চান্স পাওয়া, এই জিনিসটা তুমি মিস করতে পারো বা দূরে চান্স পাইতে পারো। ঠিক আছে, সেই জন্য আমার সাজেশন থাকবে যে শেষ সময়ে এসে যারা চান্স পাচ্ছ না বা যারা আসলে চান্স হচ্ছে না, সো তাদের মানে মানে তাদের আসলে উচিত তাদের প্ল্যানটা চেঞ্জ করা। আরও একটা বিষয় কি জানো, এই বিশ্বযুদ্ধের সময়, প্রথম বিশ্বযুদ্ধের সময় এই ফ্রান্স আর হচ্ছে ব্রিটিশদের পক্ষ থেকে একটা ওভার কনফিডেন্ট টাইপের একটা ডায়লগ ছিল। হ্যাঁ, যে দে শ্যাল নট পাস, মানে এই ডায়লগটা ছিল। তো দে শ্যাল নট পাস দ্বারা তারা বুঝাইতেছিল যে আমাদের প্ল্যান এতটাই ভালো যে তারা আমাদের সেই রকম ক্ষয়ক্ষতি করতে পারবে না, আমাদের চারপাশে তো তারা আসতেই পারবে না, মানে আমাদেরকে কোনোভাবেই হারাইতে পারবে না এবং আমরা ইজিলি এই জিনিসটা মানে জিতে যাব। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রান্স আর ব্রিটিশদের পক্ষ থেকে এই ডায়লগটা দেওয়া হইতো। সো বিষয় হলো আমাদের মধ্যেও এমন অহংকার টাইপের জিনিস বা আমাদেরও এমন জিনিস আসে যে আমার যে প্ল্যান আছে, যে এইটা আমি পাস করবই, হবেই আমার। সো এইটা আসলে সবসময় থাকা ভালো না। সো ব্যাপারটা এমন হওয়া উচিত। আমি যদি তোমাকে আরও একটা গল্প বলি, আমার এক ভাই ছিলেন, হ্যাঁ, আমি এটা অনেক আগেও একবার বলছিলাম। তো ওই ভাই বুয়েটে 247 না 48 এমনতম হয়েছিল। সো ওই ভাই একটা কথা বলতেন যে আমি যখন অ্যাডমিশন টেস্ট দিতাম আমার টার্গেট ছিল যে আমি যেন যে কোনো একটা পাবলিকে চান্স পাই, ইভেন আমার বেগম রোকেয়াতে হইলেও নো প্রবলেম। এই কথাটা আমার এখনো কানে বাজে যে একটা মানুষ জানতো যে তার মানে কত বড় একটা অ্যাচিভ করার ক্ষমতা আছে, তারপরেও সে মানে এমন বলতো যে আমার এমন স্ট্র্যাটেজি থাকবে যে যাতে আমার বেগম রোকেয়া হইলেও যাতে আমি একটা পাবলিক কনফার্ম করতে পারি। তার মানে বিষয় এমন যে তোমার মানে অনেক অ্যাবিলিটি আছে, তার মানে তুমি অহংকারী হয়ে যাবা বা তুমি ওভার কনফিডেন্ট রাখবা, এই বিষয়টা কিন্তু একদমই ঠিক না। সো যাই হোক না কেন, এইটা আমার দিক থেকে আমার চিন্তা ভাবনা তোমাদের সাথে শেয়ার করলাম।
তোমাদের আসলে মানে উচিত যে নিজেদের চিন্তা ভাবনা, নিজেদের সামর্থ্য থাকার পরেও আসলে বিষয়গুলোকে হালকাভাবে না নেওয়া। তোমাকে যদি আমি বাস্তব উদাহরণ দেই, সবাই খুলনা ইউনিভার্সিটির এমসিকিউ টেস্ট দিছো, তো তোমার কাছে কি মনে হয় যে খুলনা ইউনিভার্সিটি আসলে এই যে প্রশ্নটা করছে এটা খুবই হাসি মানে ঠাট্টা করে তুমি অ্যান্সার করতে পারবা? কিন্তু তুমি দেখো যদি ঢাবিতে চান্স পাও, রাবিতে ভালো সাবজেক্টে চান্স পাও, খুলনায় কিন্তু আসবা না। সো এটা হচ্ছে বিষয় যে আমাদের প্রিপারেশন যেমনই থাক না কেন, অপোজিট থেকে কি লেভেলের প্রতিক্রিয়া আসবে বা অ্যাটাক আসবে, ওইটা আমি ডিফেন্স করতে পারবো কিনা, এই জিনিসটা অর্জন করা সো টাফ একটা কাজ। এইটা আনপ্রেডিক্টেবল। সো আনপ্রেডিক্টেবল নিয়ে কখনোই ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, কখনোই নিজের মধ্যে আত্ম অহংকার আনা যাবে না। যদি তুমি নিয়ে আসো তাহলে তোমার বিপদ আছে। সো অনেকেই থাকতে পারো যে আমি দুই একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, চান্স আমি পাইলে মানে আমার এগুলাতেই হবে, আমার আসলে দরকার নাই। সো এই জিনিসটা মোটেও ভালো জিনিস না। হ্যাঁ, সো এই কাজ কখনোই করা যাবে না। তো যাই হোক না কেন, সবার জন্য বেস্ট অফ লাক। আর আমি আসলে নিয়মিত তোমাদের ভিডিও দিতে পারতেছি না, কারণ আমার মানে লাইফে অনেক আপস অ্যান্ড ডাউন চলতেছে। হ্যাঁ, তো যাই হোক না কেন, ইনশাল্লাহ আমি তোমাদের ট্রাই করব যতটুকু গাইডলাইন দেওয়া যায় এবং যতটুকু কোয়ালিটি সম্পন্ন, কম হইলেও কোয়ালিটি সম্পন্ন কথাবার্তা তোমাদের সামনে বলা যায় ততটুকুই আমি ইনশাল্লাহ তোমাদেরকে বলবো। এখন একটা কথা হইলো, তোমরা যারা চাও গুচ্ছের ব্যাচে ভর্তি হওয়ার জন্য, তো তাদেরকে আমি বলতে চাই আমাদের ব্যাচ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আসবে। পুরো ফেব্রুয়ারি মার্চ এই 2 মাসের জন্য, অর্থাৎ মোটামুটি 50 দিনের আমরা একটা ব্যাচ নিয়ে আসবো। তো আপাতত তোমরা নিজের মতো করে পড়ো। শুধুমাত্র এই ব্যাচটাতে তোমরা যদি চাও ভর্তি হইতে, এই ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার থাকবে, ওইটাতে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, পুরো ডিটেলস আমি তোমাদেরকে দিব। এটা লাইভ ক্লাস এবং এক্সাম ব্যাচ হবে। এইখানে আমাদের নির্ভর.net ওয়েবসাইটে অলরেডি এক্সাম ব্যাচ চালু আছে। তোমরা যারা চাও এই গুচ্ছের জন্য, তারপরে চট্টগ্রাম, রাজশাহী, হ্যাঁ এগুলার জন্য যারা চাও, বিউপির জন্য যারা মানে এক্সাম ব্যাচে ভর্তি হইতে চাও, তারা এখন রানিং ব্যাচে ভর্তি হইতে পারবা। আর যারা লাইভ ক্লাস প্লাস এক্সাম এবং লাইভ ক্লাস চাও, তারা একটু ওয়েট করো, আমি একটু ফ্রি হয়ে নিই, তারপরেই তোমাদের সাথে বেস্ট একটা প্রিপারেশন ইনশাল্লাহ হবে। আর যারা যারা চাও সেকেন্ড টাইম করতে, তো গুচ্ছ পরীক্ষাটা দাও, তারপরেই সেকেন্ড টাইম শুরু করো। তারপরেও আমাদের একটা অ্যাডভান্স ফ্রি সেকেন্ড টাইম কোর্স থাকবে, সেটা ওই গুচ্ছ পরীক্ষা হওয়ার আগে আগে শুরু হবে। তো ওইটাতে তোমরা অ্যাড হবা। তারপরে পেইডটা একটা ফুল 1 বছরের জন্য কোর্স আসবে। আশা করি তোমার জন্য বেস্ট একটা অপরচুনিটি হবে। এবং তোমরা যারা আমাদের কোর্সগুলোতে ভর্তি হও, তারা কন্টেন্ট কোয়ালিটি সম্পর্কে খুব ভালো জানো। সো যাই হোক না কেন, সবার জন্য বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবা ফেসবুক থেকে যদি দেখো, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই লাইক করবা, আর কমেন্টে জানায়ও তোমার মতামত। আল্লাহ হাফেজ, বাই বাই।